গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। ঠিক আছে, আমরা কি করছি না, এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে প্রিভিয়াস কোশ্চেন 2025-এ এক্সাম হয়েছিল, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার গুলোর মধ্যে যে জিকে এর যে কোশ্চেন গুলো এসেছিল, সেই কোশ্চেন গুলো আমরা এক বাই এক আলোচনা করছি। ঠিক আছে, তো এর আগেও আমাদের তোমাদের 3টে ভিডিও এসছে এর রিলেটেড। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর ভিডিও। এইটা 5 তারিখের যে সেকেন্ড শিফট হয়েছিল, সেই সেকেন্ড শিফটের জিকে কোশ্চেন গুলো অ্যানালাইজ আজকে আমরা এই ভিডিওতে করব। এর আগেও তোমাদের এই যে 5 তারিখের যে 3টে শিফট আছে, 3টে শিফটে যে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন ধরনের জিজ্ঞাসা করেছিল, তার একটা আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি তোমরা দেখবে। ঠিক আছে, সেই ভিডিওটি দেখলে তোমাদের কি হবে না, বিগত পরীক্ষাগুলোতে কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেগুলো দেখলে তোমাদের আন্দাজ হবে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন করতে পারবে। ঠিক আছে, এছাড়াও কি না, প্রতিদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি করে ভিডিও আসে। সেই ভিডিওগুলি তোমরা দেখলে কি তোমাদের কি সুবিধা হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এ কোনো সমস্যা হবে না। 10 মিনিট করে তোমরা ভিডিওগুলো দেখবে। এই 10 মিনিটের ভিডিওর মধ্যে কি থাকবে, একটা হচ্ছে ডেলি ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তার সঙ্গে কি থাকবে না, প্রিভিয়াস দিনের যে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছিল, সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানে কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, কোশ্চেন অ্যান্সার থাকবে। এর ফলে কি তোমাদের রিভাইজটা হয়ে যাবে। মানে আজকে যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করবে সেগুলো পরের দিনের ভিডিওতে থাকবে, যার ফলে কি তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেলি ভিডিও তোমরা দেখতে থাকবে। এছাড়াও কি প্রত্যেক মাসে মাসে সেই টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসবে, ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো আজকে এসিএফ 2 এর কোশ্চেন গুলো দেখা যাক, আর এইগুলো কোশ্চেন গুলো সম্বন্ধে আলোচনা করা যাক। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে না, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশনস অফ দ্য সিপিইউ ইন এ কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, কি না, একটি কম্পিউটার সিস্টেমের সিপিইউ এর প্রাথমিক কাজ কি। ঠিক আছে, সিপিইউ এর প্রাথমিক কাজ আমরা কি দেখে নেবো। দেখো, the primary functions of CPU in a computer system is to execute instruction and process data as it act as the brain of the computer. আমাদের মানুষের ব্রেন কিভাবে কাজ করে না, কোনো যখন কাজ করবো সেটা আমাদের ডিসিশন কোথা থেকে নিই না, আমাদের ব্রেন থেকে নিই। এমনি হচ্ছে সিপিইউটাও হচ্ছে একটা কি কম্পিউটারের ব্রেন। এই কম্পিউটার যত কাজ করবে সেইগুলো, এই ডিসিশন গুলো কে নেবে, কম্পিউটারের সিপিইউ। তাহলে কি, ইট অ্যাক্ট অ্যাজ এ কি ব্রেন অফ দ্য কম্পিউটার and perform the calculations, যত ক্যালকুলেশন হবে সেগুলো পারফর্ম কে করবে সিপিইউ, and data processing necessary to perform all software and hardware operate। সমস্ত বাকি যত সমস্ত সফটওয়্যার আছে এবং হার্ডওয়্যার আছে সেগুলোকে অপারেট করতে কে সাহায্য করবে না, আমার সিপিইউ। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সারের মধ্যে কি হয়ে যাবে, অপশন 2। কি বলেছে, কম্পিউটার সিস্টেম সিপিইউ কাজ কি, অপশন 2, এক্সিকিউট ইনস্ট্রাকশনস এন্ড প্রসেস ডেটা, নির্দেশবলী কার্যকর করুন এবং ডেটা প্রক্রিয়া করা, এটা প্রধান কাজ। ঠিক আছে, এবার আর কি বলেছে না, the CPU central CPU full form কি না, central processing unit is the main processor of a computer that reads program instructions, understand decode, সেটাকে আন্ডারস্ট্যান্ড করবে, ডিকোড করবে, and execute them and process data and convert it into desired output. It performs arithmetic and logic operations and controls the flow of data between the other parts of the computer such as memory, input output device, etc। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে না, হুইচ প্রিন্সলি রুলার প্যাট্রোনাইজ দ্য শিখ কমিউনিটি অ্যান্ড ইনস্টিটিউশনস। বলছে কি না, হুইচ প্রিন্সলি রুলার প্যাট্রোনাইজ দ্য শিখ কমিউনিটি অ্যান্ড অ্যান্ড ইনস্টিটিউশনস। কি অ্যান্সার হয়ে যাবে না, মহারাজা ভূপেন্দ্র সিং পাটিয়ালা। ঠিক আছে, ভূপেন্দ্র সিং পাটিয়ালা, মহারাজা ভূপেন্দ্র সিং পাটিয়ালা। কি মহারাজা ভূপেন্দ্র সিং পাটিয়ালা, মহারাজ ভূপেন্দ্র সিং শিখ সম্প্রদায়ের একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক ছিলেন। তিনি শিখ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এবং শিখ প্রতিষ্ঠানগুলিকে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শিখ সম্প্রদায়গুলির মধ্যে সর্বোচ্চ নেতা বা শিখ সংখ্যা 1 হিসাবে পরিচিত ছিলেন। ঠিক আছে, শিখ। তারপরে প্রশ্ন কি বলেছে না, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য মহানদী রিভার। মহানদী রিভারের দৈর্ঘ্য কত। ঠিক আছে, অ্যান্সার আমাদের কি হয়ে যাবে না, অপশন 4, 851 কিলোমিটার। কি বলেছে না, মহানদী নদীর মোট দৈর্ঘ্য প্রায় প্রায় 851 কিলোমিটার, যা 4 নম্বর বিকল্পের সাথে মিলে যায়। এটি ছত্তিশগড়ের, আচ্ছা মহানদী রিভার কোথায় আছে না, এটি ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং উড়িষ্যার মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
এর মোট দৈর্ঘ্য কত? না ৩৩৭ কিলোমিটার ছত্তিশগড়ে আর ৪৯৮ কিলোমিটার উড়িষ্যায়। তাই টোটাল কত হয়ে গেল? না আমার ৮৫১ কিলোমিটার। ঠিক আছে, তাহলে অপশন আমাদের কত হয়ে যাবে? ৮৫১ কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ৪ নম্বর প্রশ্ন কি বলেছে? What was the infant mortality rate in India according to the Sample Registration System SRS 2019? আচ্ছা, অনুসারে বলছে এসআরএস অনুসারে 2019 অনুসারে ভারতের শিশু মৃত্যুর হার ইনফ্যান্ট মোর্টালিটি রেট কত ছিল? ঠিক আছে, না কত ছিল? না ইনফ্যান্ট মোর্টালিটি রেট ইন ইন্ডিয়া ওয়াজ 30/1000 লাইফ, মানে প্রত্যেক 1000টা বাচ্চা যদি জন্ম হয় তার মধ্যে 30 জন বাচ্চা জন্মানোর পরে মারা যেত। ঠিক আছে, এটা কি? না এসআরএস 2019 অনুসারে। ঠিক আছে, ৫ নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট হ্যাপেন ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলান্টারি বিকামস এ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি? মানে বলছে কি, যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় বা তার নিজের ইচ্ছায় অন্য দেশের নাগরিক হন তাহলে কি হবে? দে বিকাম ডুয়াল সিটিজেন, তারা দ্বৈত নাগরিক হবে। এই ডুয়াল সিটিজেনশিপ এটা আমাদের ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়া সংবিধানে নেই, কিন্তু এটা কোথায় আছে? ইউকে তে আছে। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের অপশন হবে না। নাথিং চেঞ্জ, কিছুই পরিবর্তন হবে না, না এটাও নয়। কিছু না কিছু তো পরিবর্তন হবে। দেয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ এন্ডস অটোমেটিকলি, তাদের ভারতীয় নাগরিকত্ব ও স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে, না এটা তো নয়। তো ভারতের নাগরিকত্ব শেষ হবে না। দে মাস্ট গেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, তাদের অবশ্যই সরকারের অনুমোদন নিতে হবে। এটাও অ্যান্সার হবে না, তোমাদের অ্যান্সার পেয়ে যাবে অপশন 3। তাদের ভারতের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে না, তাহলে কি হবে? বলছে না ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলেন্টারি অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, মানে হচ্ছে একজন ইন্ডিয়ান যদি তার নিজের ইচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব নেন তাহলে দেয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ এই এন্ডোর্সমেন্টলি বিকজ অফ চলছে, হ্যাঁ, তাদের স্বয়ংক্রিয়ভাবে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়, কারণ ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না। মানে একই সঙ্গে দুটো দেশের নাগরিক যে হওয়া যাবে না। ঠিক আছে, এবং 1955 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। ঠিক আছে, ব্যাখ্যা কি? না আর্টিকেল 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলেছে? না ভারতীয় সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদ অনুসারে যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তবে তিনি ভারতের নাগরিকত্ব হারান। কি এবার কি? স্বয়ংক্রিয় অবসান, অটোমেটিক টার্মিনেশন। এটি সরকারের অনুমোদনের বিষয় নয়, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের সাথে সাথেই ভারতের নাগরিকত্ব সক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ঠিক আছে, এর জন্য ভারত সরকারের কাছে পারমিশন নিতে হবে না। আর দ্বৈত নাগরিকত্ব অনুমোদন নেই, ভারতে দ্বৈত উম, নাগরিকত্বের স্বীকৃতি দেয় না, যদিও ওভারসিজ সিটিজেন বা ওসিআই কার্ডের একটা কার্ড হয়, ওসিআই ওভারসিজ সিটিজেন কার্ডের মতো কিছু ব্যবস্থা রয়েছে যা পূর্ণাঙ্গ নাগরিকত্ব নয়। মানে কোনো ভারতীয় নাগরিক যদি অন্য দেশের নাগরিকত্ব নেন তখন সেই ইন্ডিয়ানটিকে বা সেই ভারতীয়টিকে কি, না তাদের একটা ওসিআই কার্ড হবে। এই ওসিআই কার্ড বা কি, আদার সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, আউটার সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই কার্ডের মাধ্যমে কি হবে, তো কোনো ভারতে অন্য দেশ থেকে যখন ভারতে আসবে তার জন্য কোনো ভিসা লাগবে না। ঠিক আছে, যতবার খুশি ভারতে আসতে যেতে পারবে। ঠিক আছে, আরো কিছু কিছু আছে। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখবো কি বলেছে? না হোয়াট ওয়াজ দ্য মেজর ইম্প্যাক্ট অফ পেনিসিলিন ডিসকভারি? পেনিসিলিন আবিষ্কারের প্রধান প্রভাব কি ছিল? না ফার্স্ট ভ্যাকসিন অফ দ্য প্রিভেনশন অফ স্মল পক্স, গুটি বসন্তের প্রতিরোধকের জন্য প্রথম টিকা। না ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। না জলাতঙ্ক প্রতিশোধ ও নিরাময়ের জন্য প্রথম ওষুধ। না হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি জন্য প্রথম অ্যান্টিভাইরাস ওষুধ। তাহলে এই পেনিসিলিনটা কি? না দেখে নেবো অপশন 2, দ্য ফার্স্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক্স এগেনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে পেনিসিলিন কি? না পেনিসিলিনটা কি? পেনিসিলিন হয়ে যাবে না ফার্স্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক এগেনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকরী অ্যান্টিবায়োটিক কি ছিল? না পেনিসিলিন। কি? পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড বাই স্কটিশ ফিজিশিয়ান সায়েন্টিস্ট আলেকজান্ডার ফ্লেমিং ইন 1928। তাহলে 1928 সালে কি আলেকজান্ডার ফ্লেমিং এই এই পেনিসিলিন আবিষ্কার করেছিল। পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট নিউট্রাল অ্যান্টিবায়োটিক ডিসকভার্ড, রেভিল রেভলিউশনাইজিং দ্য ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই পেনিসিলিন কি শুরু করেছিল? না ব্যাকটেরিয়াল যে ইনফেকশন হয় সেগুলো থেকে প্রতিরোধ করেছিল। সাচ অ্যাজ নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে কি কি রোগ হয়? নিউমোনিয়া, সিফিলিস অ্যান্ড উন্ড ইনফেকশন, মানে কোনো কেটে গেলে কোনো জায়গা সেইখান থেকে ইনফেকশন গুলো হয়, সেই ধরনের ইনফেকশন গুলোর ক্ষেত্রে এই পেনিসিলিন ব্যবহার করা হতো। ঠিক আছে,
এই ডিসকভার মার্কেট বলছে এটি আবিষ্কার মানব ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা ছিল, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে এবং লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। অ্যান্টিবায়োটিক যুগের সূচনা কে করে? অ্যান্টিবায়োটিক ইরা কে শুরু করে? না পেনিসিলিন। পেনিসিলিন দিয়ে শুরু হয়। ঠিক আছে। এরপর কি বলেছে? অপশন ওয়ান কি বলেছে? দ্য ফার্স্ট ভ্যাকসিন টু প্রিভেন্ট স্মল পক্স। তাহলে ফার্স্ট ভ্যাকসিন টু প্রিভেন্ট স্মল পক্স কি ছিল? না এটা কে তৈরি করেছিল? না স্মল পক্স ভ্যাকসিন ডেভেলপড বাই এডওয়ার্ড জেনার ইন 1796। এটা অনেক আগে তৈরি হয়ে গেছিল। সে গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করেছিল? না এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিল। তারপর ৩ নম্বর অপশন কি বলেছে? দ্য ফার্স্ট ড্রাগ টু প্রিভেন্ট দ্য কিওর র্যাবিস। র্যাবিস বা হচ্ছে জলাতঙ্ক প্রতিরোধের টিকা কে আবিষ্কার করে? না লুই পাস্তুর আবিষ্কার করেছিল। আর ফার্স্ট অ্যান্টিবায়োটিক আর এইচআইভির ওষুধ কে আবিষ্কার করেছিল? না হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি। এইচআইভি ভাইরাসটা কি? এইচআইভি ভাইরাসের জন্য প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক, কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নয়। ঠিক আছে। এইচআইভি এর জন্য প্রথম অ্যান্টিভাইরাস ওষুধগুলো অনেক পরে আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে? না হু অ্যামং দ্য ফলোইং ওয়ার নট পার্ট অফ দ্য সাঁওতাল রিবেলিয়ন। মানে সাঁওতাল বিদ্রোহের অংশ ছিল না কে? এর মধ্যে কানু, ভৈরব, চাঁদ না তানা ভাগত? কে ছিল না? এখানে প্রথমে আমরা দেখে নেবো। তানা ভাগত ওয়াজ অ্যান ইন্টিগ্রাস গ্রুপ অফ ওরাং কমিউনিটি অ্যান্ড আর নট পার্ট অফ দ্য সাঁওতাল রেভিলিয়ন। তাহলে কি হয়ে যাবে? তানা ভাগত অ্যান্সার হয়ে যাবে। তানা ভাগত পার্ট ছিল না, তার মানে কি কানু, ভৈরব এবং চাঁদ এরা সবাই পার্ট ছিল। কি বলেছে? দ্য সাঁওতাল রেভলিউশন ওয়াজ লেড বাই সিধু। আর যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটার হচ্ছে লেড বা নেতৃত্ব কে দিয়েছিল? না সিধু, কানু আর চাঁদ অ্যান্ড ভৈরব মুর্মু। এই চারজন কি ছিল? চার ভাই। এরা কি করেছিল? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। কে কে? না সিধু, কানু, চাঁদ আর ভৈরব মুর্মু। ঠিক আছে। তারপরে প্রশ্ন আমরা দেখে নেবো। ৮ নম্বর প্রশ্ন কি বলেছে? না ইন হুইচ অর্ডার ডিড মেন্ডেলিভ অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে কোন ক্রমে সাজিয়েছিল? ডিক্রিজিং অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস অনুসারে, না ইনক্রিজিং নাম্বার অফ নিউট্রনস নিউট্রনের সংখ্যার বৃদ্ধি অনুযায়ী, না পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী, পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী? কি হয়ে যাবে? না এটা করেছিল এলিমেন্টস অফ দ্য অ্যাটমিক মাস, এটা ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী। ঠিক আছে। তো অপশন 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে? দিমিত্রি মেন্ডেলিভ 1859 সালে তার পর্যায় সারণী তৈরি করার সময় মৌলগুলির পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুসারে সাজিয়েছিলেন। তার মতে মৌলের মৌলিক বৈশিষ্ট্য হলো তাদের পারমাণবিক ভর। ঠিক আছে। তারপর বলছে কি? না হুইচ অফ দ্য ফলোইং ফার্মিং প্র্যাকটিস ইজ মোস্টলি প্র্যাকটিস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড কজেস সয়েল এরোশন। মানে উত্তর পূর্ব ভারতে নিম্নলিখিত কোন কৃষিকাজ বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত এবং মাটির ক্ষয় ঘটায়? এটি মিক্স ফার্মিং, না শিফটিং ফার্মিং, না টেরেস ফার্মিং, না ডেয়ারি ফার্মিং? এর অ্যান্সার কি হয়ে যাবে? না শিফটিং ফার্মিং বা স্থানান্তরিত কৃষিকাজ। এবার দেখবো স্থানান্তরিত কৃষিকাজ বা শিফটিং ফার্মিং কি? এই শিফটিং ফার্মিং এটাকে ঝুম চাষ নামেও পরিচিত। ঠিক আছে। এটি উত্তর পূর্ব ভারতের কোথায়? যেমন আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হয়। এই রাজ্যগুলিতে এটি প্রধান কৃষি পদ্ধতি। তাহলে শিফটিং ফার্মিং বা হচ্ছে ঝুম চাষ এগুলো কোথায় হয়? না উত্তর পূর্ব ভারতে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলিতে হয়। এই পদ্ধতিতে কি হয়? না বনভূমি পরিষ্কার করে পুড়িয়ে ফেলা হয়। আচ্ছা বনভূমিকে কি করা হয়? না পরিষ্কার করে পুড়িয়ে ফেলা হয় এবং ছাই ছাই ফসল ফলানোর জন্য সার হিসাবে ব্যবহার করা। এবার ওই যে জঙ্গল পুরানো হলো, ওর যে ছাইটা থাকলো সেইটাকে কি? না ফসল ফলানোর জন্য সার হিসাবে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াটি মাটির ওপরের স্তরের ক্ষয় ঘটায়। এই প্রক্রিয়াটি কি করে? না মাটির ওপরের স্তরের ক্ষয় ঘটায় এবং উর্বরতা হ্রাস করে, যার ফলে মাটির ক্ষয় হয়। ঠিক আছে। এবার অন্য অপশন গুলো কেন ভুল সেটা দেখো। মিশ্র চাষ বা মিক্সড ফার্মিং। মিক্সড ফার্মিং কি? মিশ্র চাষে সাধারণত ফসল চাষের পাশাপাশি পশুপালনও জড়িয়ে থাকে এবং এটি মাটির ক্ষয়ের একটি প্রধান কারণ নয়। এটি উত্তর পূর্ব ভারতের একটি প্রধান অনুশীলনীয় নয়, এটা অন্য জায়গাতে হয়। ঠিক আছে। এবার টেরেস ফার্মিং কি বলেছে? না টেরেস চাষ হলো পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধ করার জন্য। টেরেস ফার্মিং কোথায় করা হয়? না পাহাড়ি অঞ্চল যেগুলো সেগুলোতে করা হয়। কিসের জন্য করা হয়? না এগুলোতে করা হয় মাটির ক্ষয় রোধ করার জন্য ব্যবহৃত হয় একটি পদ্ধতি। এটি কি করে? না তেল ক্ষয় ঘটায় না, বরং এটি প্রতিরোধ করে। এটি মাটির উর্বরতা ক্ষতি কি করে না? না কম করে না, এটিকে বরঞ্চ এটি প্রতিরোধ করে মাটির উর্বরতা শক্তি। ঠিক আছে। আর হচ্ছে ডেয়ারি ফার্মিং। ডেয়ারি ফার্মিং কি? দুগ্ধ চাষ হলো পশুপালনের একটি রূপ। এটি ফসল চাষের সঙ্গে কোনো পদ্ধতি না, তাই এটি ভুল অ্যান্সার। ঠিক আছে। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য পপুলার ফোক ড্যান্স অফ বিহার
which represent the love and quarrel of a marriage couple is called, বিহারের কোন জনপ্রিয় লোকনৃত্য যে বিবাহিত দম্পতির প্রেম এবং ঝগড়ার প্রতিনিধিত্ব করে তার নাম হলো কি? অ্যান্সার হয়ে যাবে আমার জাট জটিন। জাট জটিন খুব ইম্পর্টেন্ট, তোমাদের লোকনৃত্য থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, পরীক্ষাতে। তো আমি কি করব, ভারতে যতগুলো স্টেট আছে, রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যর আলাদা আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করব, সেই ভিডিও শীঘ্রই তোমাদের চ্যানেলে আমাদের এই চ্যানেলে চলে আসবে। তো কি হবে না, প্রত্যেকটা রাজ্যের যত ন্যাশনাল পার্ক আছে, যত লোকনৃত্য আছে, ঠিক আছে, এ টু জেড একটা রাজ্য থেকে যে যে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি সেখানে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো দেখবে, খুব ভালো লাগবে, তোমাদের অনেক কিছু জানতে পারবে ভিডিওতে, ঠিক আছে। চলো এটা শুরু করা যাক। কি বলেছেন? জাট জটিন। জাট জটিন কি? এটি বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য যেখানে এক দম্পতি তাদের প্রেম, বিচ্ছেদ, দরিদ্র এবং বৈবাহিক কলহের চিত্র তুলে ধরেন, যা সাধারণত বর্ষাকালে পরিবেশিত হয়। তাহলে জাট জটিন ডান্সটা কখন হয় না? বর্ষাকালে হয়। এরপর আরো যেগুলো আছে যে ডান্স গুলো এখানে দিয়েছেন আমাদের সেই অপশনে, সেগুলো দেখে নেবো। একটা হচ্ছে পাতাকুনিয়া। পাতাকুনিতা কি? এটি মূলত কর্ণাটকের একটি লোকনৃত্য। ঠিক আছে। গৌড় মরিয়া এটি কোথাকার? ছত্তিশগড়ের এবং মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য। সিংঘিছাম এটা কোথাকার? এটি সিকিম এবং লাদাখের একটি বৌদ্ধ লোকনৃত্য। ঠিক আছে। পরের প্রশ্ন, ওখানে কি বলেছে? ইন হলোজোইক নিউট্রিশন, হলোজোইক নিউট্রিশন দ্য ফার্স্ট এসেনশিয়াল স্টেপ ফর কমপ্লেক্স অর্গানিজম ইজ, হলোজোইক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম প্রথম অপরিহার্য পদক্ষেপটি কি? না ইজেকশন, ইজেকশন বা নিঃসরণ, শোষণ, আহার না আত্তীকরণ। ঠিক আছে। এ দেখো বলছে ডিফারেন্ট স্টেজেস ইন দ্য নিউট্রিয়ন ফিডিং অফ অ্যামিবা, অ্যামিবার বিভিন্ন স্টেপ গুলোকে এখানে দেখিয়েছে। কি? প্রথম স্টেপ কি? ইনজেকশন, মানে হচ্ছে এই দেখো প্রথমে খাবারটা কি এখানে এরকম ভাবে নিয়ে নিল, নিয়ে নেওয়ার ফলে কি হলো, এর বডিটাকে চারিদিকে ছড়িয়ে দিল, এটা চারিদিকে দিয়ে এটাকে তার ভেতরে নিয়ে নিল। এই অ্যামিবা কি? এটা এককোষী প্রাণী তো, তাই তো। তো তারপরে কি এই খাদ্যটাকে কি তাদের কোষের মধ্যে নিয়ে নিল, কোষের মধ্যে নিয়ে নেওয়ার ফলে কি হবে, খাদ্য থেকে সমস্ত পুষ্টি গুণগুলোকে নিয়ে তারপরে সেইটাকে তারা এই যে বাইরে আবার বের করে দেবে। ঠিক আছে। তাহলে প্রথমে যে খাদ্য নেওয়ার পালাটা, সেটা কি বলছে না ইনজেকশন। তারপরে সেই খাবারটাকে তাদের কোষ কোষ পর্দার পুরো ভেতরে নিয়ে যাওয়াটাকে কি বলছে? ডাইজেশন। তারপরে স্টেপ কি? ডাইজেশন তো হয়ে গেল। তারপরে এবার সেইখান থেকে সেই খাদ্যদ্রব্যটা থেকে পুষ্টি সংগ্রহ করাটা কি? অ্যাবসর্পশন। তারপরে কি যে মানে এক্সেস পদার্থগুলো যেগুলো লাগবে না সেগুলোকে একসঙ্গে করাটা কি বলছে? অ্যাসিমিলেশন। তারপর সেগুলোকে বের করে দেওয়াটাকে বলছে ইজেকশন। ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ধাপ কি হয়েছে? আমাদের প্রশ্ন কি বলেছে না হলোজৈবিক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম অপরিহার্য প্রথম অপরিহার্য পদক্ষেপটি কি? তাহলে প্রথম অপরিহার্য পদক্ষেপ কি হয়ে যাবে না ইনজেকশন বা আহার। ঠিক আছে। এই যে in holozoic nutrition, the first essential step for complex organisms is ingestion, where food is taken in through the mouth of or some other structure which form the basic for later steps such as digestion and absorption. এবার কি ইনজেকশন কি? ইনজেকশন হচ্ছে খাদ্য গ্রহণ, যা হলোজৈবিক পুষ্টির প্রথম এবং মৌলিক ধাপ। তারপরে কি? ডাইজেশন বা হজম, খাদ্যকে ছোট ছোট কণায় ভেঙে ফেলা। তারপরে কি? অ্যাবসর্পশন বা শোষণ, শোষণ কি? রক্তে হজমকৃত পুষ্টির প্রবেশ। তারপরে কি? আত্তীকরণ, আত্তীকরণ কি? শক্তি এবং বৃদ্ধির জন্য পুষ্টির ব্যবহার, শক্তি এবং বৃদ্ধির জন্য পুষ্টির ব্যবহার। তারপরে কি? ইজেকশন, ইজেকশন কি? বা নিঃসরণ, শরীর থেকে বর্জ্য পদার্থের অপসারণ। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে না হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম ইন এ ল্যাপটপ? কি না ল্যাপটপে যে অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কি? অপারেটিং সিস্টেম কি করে? অপারেটিং সিস্টেম আমার মেইনলি কি কাজ করে না আমার যে কম্পিউটারের সফটওয়্যার আছে, সফটওয়্যারের সঙ্গে সফটওয়্যার কি? যেগুলোকে আমরা ছুঁতে পারি না। আর হার্ডওয়্যার কি? যেগুলোকে আমরা ছুঁতে পারি, মাউস, কিবোর্ড, এইসব আমাদের হার্ডওয়্যার হয়ে গেল। সফটওয়্যার কি? এর মধ্যে যে র্যাম, রম এসবগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমার সফটওয়্যার হয়ে গেল। তাহলে আমার অপারেটিং সিস্টেম কি করে না এই সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যারের সংযোগ স্থাপন করে বা একসঙ্গে কাজ করতে সাহায্য করে। ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? ডকুমেন্ট টাইপ করা সফটওয়্যারের কাজ না, এটা নয়। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স পরিচালনা করা, ভিডিও সম্পাদনা করা, না শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজার চালানো। তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না অপশন 3 রাইট অ্যান্সার হবে টু ম্যানেজ দ্য হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার রিসোর্সেস। ঠিক আছে।
সঠিক বিকল্প হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স পরিচালনা করা। কি না, অপারেটিং সিস্টেম ওএস হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। এর প্রধান কাজ হলো সিপিইউ, মেমোরি, স্টোরেজ এবং ইনপুট আউটপুট ডিভাইসের মতো সমস্ত সিস্টেমে রিসোর্স পরিচালনা করা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলিকে সুচারুভাবে চালানো এবং এটি প্ল্যাটফর্ম প্রদান করা। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো। কি বলছে, হোয়াট ইজ দ্য মেজর কনস্ট্যান্ট ইন ড্রাই ল্যান্ড ফার্মিং? শুষ্ক জমিতে চাষাবাদের প্রধান বাধা কি? শুষ্ক জমিতে চাষাবাদের প্রধান বাধা কি? পানির স্বল্পতা, না অতিরিক্ত বৃষ্টিপাত, না হাইব্রিড বীজের ব্যবহার, না সারের অভাব? কোথায় ড্রাই ল্যান্ড মানে কি হচ্ছে শুষ্ক জমি, শুষ্ক জমিতে মেনলি কিসের সমস্যা হবে? না লো ওয়াটার অ্যাভেলেবিলিটি। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? না অপশন ওয়ান, পানির স্বল্পতা। ঠিক আছে, কি বলেছে না শুষ্ক জমিতে চাষের ক্ষেত্রে পানির অভাব বা জলের অভাব একটি প্রধান বাধা। শুষ্ক ভূমি চাষ বলতে এমন এলাকায় চাষকে বোঝায় যেখানে বৃষ্টিপাত অপর্যাপ্ত, সাধারণত বার্ষিক 750 মিলিমিটারেরও কম হয়, যার ফলে কি হয় মাটিতে আর্দ্রতা তীব্র ঘাটতি দেখা যায়। এই আর্দ্রতার ঘাটতি সরাসরি ফসলের বৃদ্ধি এবং উৎপাদনশীলতাকে সীমিত করে বা কমিয়ে দেয়, যার ফলে ফসলের উৎপাদন কম হয় বা ফসলের ব্যর্থতা দেখা যায়। অতিরিক্ত বৃষ্টিপাত কি না অতিরিক্ত বৃষ্টিপাত শুষ্ক ভূমি চাষের ক্ষেত্রে বাধা নয়, বরং এটি সেচের একটি নির্ভরযোগ্য উৎস, যা এই ধরনের কৃষির সংস্থার বিপরীত। হাইব্রিড বীজের ব্যবহার কি? হাইব্রিড বীজের ব্যবহার একটি কৃষি অনুশীলন, বাধা নয়, এটাও একটি বাধা নয়। খরা প্রতিরোধকারী ফসলের জাত নির্বাচন এবং শুষ্ক জমিতে চাষের জন্য এটি কৌশল মাত্র। সারের অভাব, শুষ্ক ভূমিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে আর্দ্রতা এবং পুষ্টির সরবরাহ উভয় গুরুত্বপূর্ণ বাধা। তবে জলের অভাব হলো প্রাথমিক বা প্রধান বাধা। সার ব্যবহারের মাধ্যমে পুষ্টির ঘাটতি দূর করা যেতে পারে, কিন্তু জলের অভাব একটি মৌলিক পরিবেশগত প্রতিবন্ধকতা। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন কি বলছে, সোরা পেন্টিং বা সৌরা চিত্রকলা একটি উপজাতীয় শিল্প, এ ট্রাইবাল আর্ট ফর্ম, ইজ ট্র্যাডিশনালি প্র্যাকটিস বাই কমিউনিটিজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? মানে এই ঐতিহ্যগতভাবে কোন ভারতীয় রাজ্যের সম্প্রদায় এটি এই চিত্রকলাটি করে, সৌর চিত্রকলা? না অ্যান্সার কি হয়ে যাবে? না উড়িষ্যা। ঠিক আছে, কি বলেছে না ভারতের উড়িষ্যা রাজ্যের সৌরা উপজাতি সম্প্রদায় ঐতিহ্যগতভাবে সৌরা চিত্রকলা অনুশীলন করে, যা তাদের ধর্মীয় বিশ্বাস এবং গ্রামীণ জীবনকে চিহ্নিত করে। সাধারণত ঘরের দেওয়ালে এগুলো আঁকা হয়, এই চিত্রকলাগুলি। ঠিক আছে, উড়িষ্যা সৌর চিত্রকলা এই রাজ্যের একটি প্রাচীন উপজাতি শিল্প, যা সৌরা উপজাতি দ্বারা তৈরি এবং অনুশীলন করা হয়। বৈশিষ্ট্য কি না এই শিল্পকর্মে মানুষ, প্রাণী এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং ধর্মীয় এবং আনুষ্ঠানিক উদ্দেশ্যে এটি ব্যবহার হয়। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন কি বলেছে না হোয়াট ইজ দ্য মেন পারপোজ অফ ক্যাচ মেমোরি ইন এ কম্পিউটার? কম্পিউটারে যে ক্যাশ মেমোরি আছে এটির মূল উদ্দেশ্য কি? এটির মূল উদ্দেশ্য কি যাবে? না দেখো, ক্যাশ মেমোরির প্রাথমিক কাজ হলো অস্থায়ী ডেটা সংরক্ষণ করা, যা সিপিইউ এর ঘন ঘন এবং দ্রুত অ্যাক্সেস করার প্রয়োজন হয়। The cache memory's primary function is to store temporary data that the CPU needs to access frequently and quickly. It acts as a high-speed buffer between CPU and main memory, allowing the CPU to retrieve data much faster than it could from RAM directly. This significantly improves the overall performance and speed of the computer. তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? টু সার্ভ এ ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে, র্যামের ব্যাকআপ প্রদান করে, না দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ডেটা সংরক্ষণ করে? অ্যান্সার হয়ে যাবে কি অপশন থ্রি, টু স্টোর সরি অ্যান্সার কি হয়ে যাবে? টু স্টোর ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা ফর কুইক রিট্রিভাল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। কি বলেছে না হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এনসাপুলেটেড দ্য রোল অফ অ্যান অপারেটিং সিস্টেম কার্নাল? নিচের কোন অপারেটিং সিস্টেমে কার্নেলের ভূমিকা সব থেকে ভালোভাবে ধারণ করে? কার্নেল কি হবে এটা? না একটি অপারেটিং সিস্টেমে কার্নেল হলো এর মূল উপাদান, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগ করে এবং মেমোরি, সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইসের মতো সিস্টেমকে রিসোর্স পরিচালনা করে, যাতে অ্যাপ্লিকেশনগুলি সুরুচিভাবে করতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি অ্যাক্টিং অ্যাজ এ কোর ইন্টারফেস, যে ব্যবহারকারীদের মেশিনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রদান করা, না অ্যাপ্লিকেশন এবং সিস্টেম হার্ডওয়্যারের মধ্যে মূল ইন্টারফেস হিসেবে কাজ করা, ব্যবহারকারী অ্যাকাউন্টের অ্যাক্সেস অনুমতি প্রদান করা। ফাইল অপশন টু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন দেখবো। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট রোল ডিড ইন্ডিয়ান পিপলস
পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন প্লে ডিউরিং দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনকালে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এন্ড কি ভূমিকা পালন করেছিল? না কি ভূমিকা পালন করেছিল? অপশন 4, এক্সপ্রেস ডিস্টিংস থ্রু আর্ট, শিল্পের মাধ্যমে ভিন্ন মত প্রকাশ করেছিল। মানে ব্রিটিশদের বিরুদ্ধে ভিন্ন মত প্রকাশ করেছিল শিল্পের মাধ্যমে। তাহলে কি না ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ 1943 সালে ব্রিটিশ শাসনকালে গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা কখন গঠিত হয়েছিল? না ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কত সালে তৈরি হয়েছিল? না 1943 সালে ব্রিটিশ রুলের সময় তৈরি হয়েছিল। ইটস গোল ওয়াজ টু ইউজ আর্ট অ্যাজ টুল ফর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ। এর লক্ষ্য ছিল কি শিল্পকে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা। যে আইপিটিএ ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামকে পরিবেশনা, নাটক এবং সঙ্গীতের মাধ্যমে চিত্রিত করে জনগণের মধ্যে সাংস্কৃতিক জাগরণ আনতে সক্রিয়ভাবে জড়িত ছিল। তারা থিয়েটারকে সাম্রাজ্যবাদ বিরোধী এবং জাতীয় মুক্তির অস্ত্র হিসাবে দেখেছিল। ঠিক আছে, তারপর 19 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ শিডিউল অ্যালাউস ফর ক্রিয়েশন অফ ভিলেজ কাউন্সিলস অর কোর্টস ফর ট্রাইবাল কেস? কোন তফসিলে বা কোন শিডিউলে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি রয়েছে? ঠিক আছে, কি হয়ে যাবে? না ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ ভারতের সংবিধানে মোট 12টি তফসিল বা শিডিউল রয়েছে, যার মধ্যে সম্পূরক প্রশাসনিক এবং আইনি প্রণয়নের বিবরণ রয়েছে। এখানে 12টি তফসিলের এক লাইনে এগুলো বলা হলো। দেখো, ফার্স্ট শিডিউল কি? প্রথম শিডিউলে কি বলেছে? না ফার্স্ট শিডিউল বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের আঞ্চলিক এখতিয়ার তালিকাভুক্ত করা হয়েছে। কি না লিস্ট দ্য নেম অফ দ্য স্টেটস, মানে সমস্ত রাজ্যের নাম এবং তাদের ইউনিয়ন টেরিটরির নাম এবং তাদের টেরিটোরিয়াল জুরিডিকশন এই এই ফার্স্ট শিডিউলের মধ্যে রয়েছে। সেকেন্ড শিডিউলে কি আছে? না সেকেন্ড শিডিউলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন, তাদের বেতন কত হবে, ভাতা এবং সুযোগ সুবিধার রূপরেখা দেওয়া রয়েছে। তৃতীয় তফসিলে কি আছে? না কেন্দ্র ও রাজ্য মন্ত্রী, সংসদ, রাজ্য আইনসভা সদস্য এবং বিচারকদের শপথ এবং ফর্ম রয়েছে। ঠিক আছে, চতুর্থ শিডিউলে কি আছে? না রাজ্যসভার প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আসল বন্টন বিশদভাবে রয়েছে। মানে কোন রাজ্য থেকে কতগুলো রাজ্যসভার আসন হবে সেগুলো আমাদের ফোর্থ শিডিউল বা চতুর্থ শিডিউল তফসিলে আছে। পঞ্চম শিডিউলে কি আছে? বিভিন্ন রাজ্য, যেমন হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম বাদে, মানে এই রাজ্যগুলো বাদে বাকি সমস্ত রাজ্যে কি তফসিলি উপজাতিদের প্রশাসন এবং বাকি যে উপজাতিগুলো আছে এই রাজ্যগুলো বাদে বাকি যে যত রাজ্য আছে সেখানে যে উপজাতি আছে তাদের প্রশাসন এবং নিষ্ক্রিয় এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ তফসিল বা সিক্স শিডিউলে কি বলা রয়েছে? না উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে আমাদের নর্থ ইস্টের কি কি না আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের যে উপজাতি রয়েছে সেই উপজাতি অঞ্চলের প্রশাসনের জন্য বিশেষ বিধান করে, যার মধ্যে স্বায়ত্তশাসিত পরিষদও অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্নটা কি বলেছে? না কোন তফসিলে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠন অনুষ্ঠান হয়েছে? এটা হয়ে যাবে আমার কত? না সিক্স শিডিউল। ঠিক আছে, সেভেন শিডিউল কি বলেছে? না তিনটি তালিকার মাধ্যমে, এই সেভেন শিডিউলে আমাদের কি আছে? না তিনটে তালিকা, মানে তিনটে তালিকা কি না কেন্দ্র বা সেন্টার লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এই যে ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং সমকালীন তালিকা রয়েছে। অষ্টম তফসিল এইট শিডিউলে কি রয়েছে? যে 22টা আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা সরকারি ভাষার তালিকা রয়েছে অষ্টম শিডিউলে। নবম শিডিউলে বা কি আছে? আইন ও বিধিমালা রয়েছে যা বিচারিত পর্যালোচনা থেকে সুরক্ষিত, যদিও তারা মৌলিক কাঠামোর লঙ্ঘন করে, তবে এখন এটি সুপ্রিম কোর্টের পর্যালোচনার বিষয়। 10th শিডিউলে কি আছে? রাজনৈতিক দল ত্যাগের কারণ এবং সংসদ এবং রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্য ঘোষণার বিধান নির্ধারণ করে দল ত্যাগ বিরোধী আইন এটা। ঠিক আছে, 10th শিডিউল কি না provision between parliament and disqualification of members of parliament during state legislature on the grounds of political defection বা anti defection law, খুব ইম্পর্টেন্ট এটা। অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর শিডিউল? না 10th শিডিউল হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, খুব ইম্পর্টেন্ট। একাদশ কি বলেছে? না পঞ্চায়েত, এই 11th শিডিউল কি বলেছে? পঞ্চায়েত সম্বন্ধে বলেছে। আর 12 নম্বর তফসিল কি বলেছে? না পৌরসভা সম্বন্ধে বলেছে। ঠিক আছে, এরপরে কি বলেছে? না লিনাক্স জিনোম ডেস্কটপ পরিবেশে হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ অল্ট প্লাস F2 ইন লিনাক্স জিনোম ডেস্কটপ এনভায়রনমেন্ট? এটা কি হয়ে যাবে? না অপশন 4, ওপেন্স অ্যান্ড রান কমন ডায়লগ বক্স, কমন ডায়লগ বক্স ওপেন করা অল্ট প্লাস F2 এর কাজ। ঠিক আছে,
তারপরে 21 নম্বর কি বলেছে, নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়? কি অ্যান্সার হয়ে যাবে? না, দ্য মহানদী ইজ নট দ্য ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা। তাহলে কি না, মহানদী গঙ্গার কোনো উপনদী নয়, এটি ছত্তিশগড়ের সিনহাওয়া পাহাড় থেকে উৎপত্তি হয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। আর এখানে বাকি যে নদীগুলো যেমন বলেছে, যেমন গোমতী, এটি কি গঙ্গা নদীর একটি বাম তীরের উপনদী। এটা কি ঘাগড়া, একটি গঙ্গা নদীর একটি প্রধান বাম তীরের উপনদী। আর কোসি কি, এটিও গঙ্গার উপনদী। এই যে এটাকে দেখো গঙ্গা নদী এটা। এ দেখো গঙ্গা, গঙ্গা প্রথমে কোথা থেকে আসছে? এই যে ভাগীরথী আর অলকনন্দা। ভাগীরথী আর অলকনন্দা এসে কোথায় মিলছে? না, ভাগীরথী আর অলকনন্দা এসে মিলছে কোথায়? ভাগীরথী আর অলকনন্দা আসছে এসে মিলছে এই যে ঋষিকেশে। ঋষিকেশ হরিদ্বারের কাছে। তারপরে এইখান থেকে এই দুটো আসছে। আর এইখান থেকে আমার আসছে যমুনা। যমুনা এদিক থেকে আমার যমুনা আসছে, এদিকে দিল্লি হয়ে যমুনা আসছে। যমুনা এসে আমার মিলছে এলাহাবাদে বা সঙ্গম স্থল, এই বারাণসীর কাছে এলাহাবাদে, এখানে এসে মিলছে গঙ্গা আর যমুনা একসঙ্গে মিলছে। যমুনা একসঙ্গে মিলে তারপরে এই যে এখান দিয়ে হয়ে আমার এই যে পাটনা হয়ে এদিকে আমার হুগলি হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে গিয়ে একদম মিলছে আমার এই যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে মিলছে। এই যে নদীর কি কি, গঙ্গা নদীর কি কি উপনদী আছে, ঠিক আছে, সেগুলো সব তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি, তোমাদের দেখতে এত সুবিধা হবে। ঠিক আছে, এরপরে 22 নম্বর প্রশ্ন কি বলেছে, না 22 নম্বর প্রশ্ন বলেছে হুইচ রুলার রেগুলেটস হিজ which ruler regulate his lost kingdom by 1555 after defeating Sher Shah Suri's successor, thereby making the end of the Second Afghan Empire? বলছে 1555 সালের মধ্যে শেষ শের শাহ সুরির উত্তরসূরিদের পরাজিত করে কোন শাসক তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন, যার ফলে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের পতন ঘটে? ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে? না, হুমায়ুন। বলেছে না, 1540 সালের শেষে শেরশাহ সুরির কাছে পরাজিত হওয়ার পর 15 বছর নির্বাসনে থাকার পর দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন 1555 সালে তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন। 1555 সালের জুন মাসে সিরহিন্দের যুদ্ধে কি না সিরহিন্দের যুদ্ধে তিনি শেরশাহর উত্তরসূরি সিকান্দার শাহকে সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে, যার ফলে মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং স্বল্পস্থায়ী দ্বিতীয় আফগান সাম্রাজ্য বা সুরি সাম্রাজ্যের অবসান ঘটে। ঠিক আছে, সুরি সাম্রাজ্যকে স্থাপন করে, না সুরি সাম্রাজ্য স্থাপন করে হচ্ছে শের শাহ সুরি, কাকে হারিয়ে? না হুমায়ুনকে হারিয়ে। তারপরে 15 বছর ওখানে রাজত্ব করে হুমায়ুন। শের শাহ সুরি রাজত্ব করে। তারপরে হুমায়ুন আবার 15 বছর পরে শের শাহ সুরির যে উত্তরসূরি ছিল, সেই উত্তরসূরি বা নেক্সট জেনারেশন, কি নাম ছিল? না, সিকান্দার শাহ সুরিকে হুমায়ুন হারিয়ে আবার নতুন করে দিল্লির রাজধানে বসে। ঠিক আছে, দিল্লির শাসন চালু করে। তারপর কি বলেছে, 23 নম্বর প্রশ্ন, আফটার দ্য 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফর হাউ লং ক্যান স্টেট কোঅপারেটিভ ল দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য অ্যামেন্ডমেন্ট রিমেন ইন ফোর্স? 97তম সাংবিধানিক সংশোধনের পর সংশোধনীর সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য সমবায় আইনি কতদিন বলবৎ থাকতে পারে? অ্যান্সার কি হয়ে যাবে? না, 1 ইয়ার। কি বলেছে, না 97তম সাংবিধানিক সংশোধনের পরে সংশোধনীর সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য সমবায় আইন সংশোধনীর সূচনা থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বলবৎ থাকতে পারে, যা রাজ্যগুলির জন্য স্বায়ত্তশাসিত গণতান্ত্রিক সমবায়ের জন্য নতুন সাংবিধানিক আদেশ এর সাথে তাদের আইনগুলি সামঞ্জস্য করার জন্য একটি অতিরিক্ত সময়কাল হিসেবে কাজ করে, যেমন সংশোধনীতে উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য কি দেখে নেবে, অতিরিক্ত সময়কাল কত দেখে নেবে, এগুলো সাংবিধানিক প্রভাব কি আছে দেখে নেবে। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ সিটস আর রিজার্ভড ফর ওমেন আন্ডার দ্য 106th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 106তম সংবিধান সংশোধনী আইন অনুসারে মহিলাদের জন্য কত পার্সেন্ট সিট রিজার্ভ করা হয়েছে? ঠিক আছে, না 33%।
অপশন 2 অ্যান্সার হয়ে যাবে। 106তম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে, যা সাধারণ আসন এবং তপশিল জাতি এবং তপশিল উপজাতি মানে এসটি এসসি উভয়ের জন্যই সংরক্ষিত আসনের ক্ষেত্রে প্রযোজ্য। আইন প্রবর্তনের পর প্রথম সেন্সাসের পর পরবর্তী সীমানা নির্ধারণের পর এই সংরক্ষণ কার্যকর করা হবে। এটির মূল দিক কি? না 1/3 কত শতাংশ, পার্সেন্টেজ কত, না 1/3 বা 33%। আওতাভুক্ত সংস্থা কি? না কোথায় কোথায় এগুলো অ্যাপ্লাই হবে? না লোকসভার যত সিট আছে সেখানে, রাজ্যসভার সিটে সেখানে, বিধানসভার সিটে, রাজ্য বিধানসভার সিটে এবং দিল্লি বিধানসভায় এই এই নিয়মটি লাগু হবে। ঠিক আছে। এটা স্কোপ কি? না সরকারি নির্বাচনের ক্ষেত্রে পূরণ করা আসনের ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে এসটি এসসির জন্য সংরক্ষিত আসন অন্তর্ভুক্ত। এটির ইমপ্লিমেন্টেশন কবে হয়েছিল? আইন প্রণয়নের পর প্রথম সীমানা নির্ধারণের পর কার্যকর করা হয়। ঠিক আছে। এটার অফিসিয়াল নেম কি? নারী শক্তি বন্ধন অধিনিয়ম। কি নাম? না নারী শক্তি বন্ধন অধিনিয়ম। 25 নম্বর প্রশ্ন কি বলেছে? না হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর রিভার অফ দ্য ইন্ডাস বেসিন সিস্টেম? ইন্ডাস বেসিন সিস্টেমের মানে হচ্ছে নিচের কোনটি সিন্ধু অববাহিকা ব্যবস্থার একটি প্রধান নদী? রবি। ঠিক আছে। যমুনা, গোদাবরী, কাবেরী এগুলো নয়। ইন্দাসের কি হয়েছে? রবি। কারণ রবি হলো একটি প্রধান উপনদী এবং সিন্ধু নদী অববাহিকা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে। এছাড়াও বাকি উপনদীগুলো কি কি? না ইন্দাস বা সিন্ধু নদীর বাকি উপনদীগুলো কি কি? না ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং শতদ্রু। ঠিক আছে। 1960 সালে সিন্ধুর জল চুক্তির অধীনে রবি, বিয়াস এবং শতদ্রুকে পূর্ব নদী হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং তাদের জল প্রাথমিকভাবে ভারত ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে। যমুনা নদী কি? না গঙ্গা নদীর এর ব্যবস্থার একটি প্রধান উপনদী। গোদাবরী উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ইম, এবং বঙ্গোপসাগরে এটি প্রভাবিত হয়। কাবেরী কি? না কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের আরেকটি প্রধান নদী ব্যবস্থা, যা কর্ণাটক এবং তামিলনাড়ু দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন কি বলেছে? না 1530 সালে মৃত্যুর পর কোন শাসক একটি নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যান, যা উত্তর ভারত জুড়ে বিস্তৃত ছিল, পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে বিহার পর্যন্ত এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত এটি বিস্তৃত ছিল? ঠিক আছে। কি হয়ে যাবে? Now the ruler who left vast newly established empire across northern India by his death in 1530 was Babur. ঠিক আছে। অ্যান্সার কি হচ্ছে? বাবর। কি? না 1530 সালে তার মৃত্যুর পর উত্তর ভারত জুড়ে, দেখো পুরো উত্তর ভারত জুড়ে বাবরের রাজ্য ছিল, এটা পুরোটা বাবরের রাজ্য। ঠিক আছে। এর মধ্যে কি বলছে? 1530 সালে তার মৃত্যুর পর উত্তর ভারত জুড়ে এক বিশাল নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যাওয়া শাসক ছিলেন বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সিন্ধু থেকে বিহার এবং হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং আগ্রায় তার মৃত্যুর আগে একটি গুরুত্বপূর্ণ রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তো বাকি রাজ্যগুলো সম্বন্ধে জেনে নেবো। বাকি যে অপশনগুলো তার মধ্যে কুতুবুদ্দিন আইবককে, কুতুবুদ্দিন আইবক হলো দিল্লি সুলতানাতের বা মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন খিলজিকে, আলাউদ্দিন খিলজি হচ্ছে রুলার অফ দিল্লি সুলতানেট, খিলজি ডিনাস্টির একজন শাসক ইন দ্য লেট 13th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 14th সেঞ্চুরি। ঔরঙ্গজেবকে এ লেটার পাওয়ারফুল মুঘল এম্পায়ার, পরবর্তীকালে একজন শক্তিশালী মুঘল এম্পায়ার। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? Which of the following acts authorize the Governor General to override his council matters affecting the interest of British Empire in India? ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়গুলিতে গভর্নর জেনারেল তার কাউন্সিলরকে আগ্রহ করার জন্য নিম্নলিখিত কোন আইনটি দিয়েছিল? ঠিক আছে। অপশন 2 চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্ট 1793 কি? না 1793 সালের চার্টার অ্যাক্ট অনুসারে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গভর্নর জেনারেল তার কাউন্সিলের সিদ্ধান্ত অগ্রাহ্য করার ক্ষমতা দিয়েছিলেন। এই ক্ষমতা প্রথমে 1786 সালে একটি সম্পূরক আইনের মাধ্যমে কি করা হয়? না কর্নওয়ালিসকে দেওয়া হয়েছিল এবং 1796 সালে আইনের মাধ্যমে ভবিষ্যতে সমস্ত গভর্নর জেনারেল এবং প্রেসিডেন্সির গভর্নরদের কাছে প্রসারিত করা হয়েছিল। ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি বলেছিল? না পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1778 অনুযায়ী কাউন্সিল সদস্যদের সংখ্যা তিনে কমিয়ে আনে, যা গভর্নর জেনারেলের অবস্থানকে শক্তিশালী করে। এবং নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773 কি বলেছিল? বাংলার গভর্নর জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠাতা করে। আর হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 কি করে? না ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একচেটিয়া অধিকারের অবসান ঘটায়, চা চা এবং চীনের সাথে বাণিজ্যিক ব্যতীত, এবং ব্রিটিশ সম্পত্তির ওপর ক্রাউনের সার্বভৌমত্ব প্রকাশ করে। ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ।
নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা কি করবে, না এই যে যেগুলো পড়ালাম, ঠিক আছে, এগুলো নোট বানাও তোমরা একটা খাতা করে, সেটাতে তোমরা নোট বানাতে থাকো। আর সেই নোট তোমরা কি করবে, না কিছুদিন পর পর সেগুলোকে রিভাইজ করতে থাকো। এই যে নোট এখানে আমি যা দিচ্ছি, ঠিক আছে, এইগুলো যদি তোমরা ডেলি ডেলি করতে থাকো না, আর তোমাদের কিচ্ছু মানে আটকাবে না। শুধু তোমরা প্র্যাকটিস সেট দিতে থাকো। আর এরকম ভাবে প্রিভিয়াস ইয়ারের যে সেট গুলো আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসেছে সেইগুলো অ্যানালাইসিস এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে তোমরা দেখতে থাকো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে থাকো। এরকম ভাবে দেখতে থাকলেই আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এক্সাম হয়ে যাবে। এরকম ভাবে আমি প্রিপারেশন করেছিলাম, আর এরকম ভাবে গভর্নমেন্ট জব ক্র্যাক করেছিলাম। ঠিক আছে, ডেডিকেটেডলি তোমরা যদি পড়াশোনা করো, গভর্নমেন্ট জব ক্র্যাক করা কিচ্ছু নয়। ঠিক আছে, তো চলো দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।